আসলে প্রয়োজনীয়তা কোথায় সেটা কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে। অর্থাৎ কোনো একটা বিষয় যখন উদ্ভব করছে, এমনি তো কোনো একটা বিষয়ের জন্ম হয় না। কোনো একটা নির্দিষ্ট প্রয়োজন থেকে নিঃসন্দেহে গ্লোবাল গভর্নেন্স জন্ম হয়েছে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে প্রয়োজনীয়তা কোথায় ছিল? দেখো, আমরা যদি দেখি এই যে আ যে ডেমোক্রেসি যেটা উদ্ভব করছে, সেটার উৎপত্তি আমরা যদি দেখি এথেন্স বা আ এথেন্স থেকে তো আমরা গণতন্ত্রের যে ধারণা সেটাকে নিচ্ছি গ্রিক থেকে। তো এই যে রিপ্রেজেন্টেটিভ যে ডেমোক্রেসি, এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি যদি আমরা দেখি, এক্ষেত্রে একটা যে লিমিটেশন যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে সরকার যেটা রয়েছে তাকে আসলে কিসের জন্য কাজ করতে হয়? সে যদি চায়, তার ক্ষেত্রেও কিন্তু চাইলেও কিন্তু এমন কোনো কমন বিষয় যেগুলো হচ্ছে গ্লোবাল একটা প্রবলেম। গ্লোবাল প্রবলেম কোনগুলো? গ্লোবাল প্রবলেম হচ্ছে তোমার ক্লাইমেট ইস্যু। এগুলো তো কোনো একটা নির্দিষ্ট দেশের সমস্যা নয়। এইটা হচ্ছে তোমার একটা বলতে পারো সামগ্রিক একটা বিশ্বব্যাপী একটা সমস্যা। আমরা যদি কি সন্ত্রাসবাদের যে সমস্যা, এটা শুধু একটা নির্দিষ্ট দেশের সমস্যা নয়। এটা হচ্ছে গোটা বিশ্বের একটা বিশ্বজনীন একটা সমস্যা। তা এই ধরনের যে সমস্যা যেটা কোনো নির্দিষ্ট একটা রিজিয়ন বা নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এইগুলোকে তাহলে ডিল করবে কে? কারণ আমরা জানছি যে যদি আমরা দেখি যদি মার্কিন যুক্তরাষ্ট্র ডিল করছে কোন সমস্যাগুলোকে, তার নিজের বলতে পারো যে যে সরকার নির্বাচিত হচ্ছে সে আসলে সেই সমস্যাগুলোকেই নিয়ে তো মাথা ঘামাবে, যেগুলো নিয়ে মাথা ঘামালে সেই সরকারের নির্বাচনের ক্ষেত্রে ফলাফল একটা পজিটিভ, তারা একটা রেজাল্ট পাবে। কিন্তু যদি যে ইস্যুগুলো ওই দেশের সঙ্গে রিলেটেড নয় বা ওই দেশের মানুষ মানুষের সঙ্গে স্বার্থের সঙ্গে সেইভাবে সরাসরি সম্পৃক্ত নয়, তাহলে সেই সমস্ত বিষয়গুলোই সেই সমস্ত সমস্যার বিষয়গুলিকে নিয়ে আসলে কি কারা ডিল করবে। এই প্রয়োজনীয়তা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল গভর্নেন্সের ধারণা আসছে। কেননা আমরা যদি দেখি এমন কিছু ইস্যু রয়েছে বা এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো কিন্তু লোকাল লেভেলে বা রিজিওনাল লেভেলে একটা মাত্র দেশের প্রচেষ্টায় এটা একটা মাত্র দেশের সমস্যাও নয়, এবং একটা মাত্র দেশ ইচ্ছে করলেও সে প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারে না। সেই জন্য দেখতে পাচ্ছি যে একটা আহ যে সমস্যাগুলো কমন মানে সকলের সমস্যা, এই ধরনের সমস্যাগুলোকে সমাধানের জন্য রাষ্ট্রগুলির মধ্যে একটা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। কিসের জন্য? গ্লোবাল গভর্নেন্স এর ক্ষেত্রে। কারণ এই সমস্যাগুলো যদি আমরা যদি ক্লাইমেট, যদি পৃথিবীর যদি উষ্ণতা যদি বাড়তে থাকে, যদি সমুদ্রের যে যে জলের যে লেয়ার সেটা যদি উপরে উঠতে থাকে, এবং আমরা যদি দেখি বরফ যদি গলতে থাকে, নর্থ পোলে যে ব্যাপক পরিমাণে যে বরফ আছে এগুলো যদি গলতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এর যে ক্ষতিগ্রস্ত প্রথমত তো তারাই হবে, সেই সমস্ত রিজিয়ন গুলো হবে যারা তোমার সমুদ্র তীর মানে কোস্টাল যে এরিয়া, আইল্যান্ড যারা, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এর যে ইম্প্যাক্ট যখনই গ্লোবাল মানে বিশ্ব যখন উষ্ণায়ন হচ্ছে, তার যে ক্ষতিকর যে প্রভাব তা থেকে তো অন্যান্য অঞ্চল কেউই মুক্ত হতে পারবে না। তাহলে এই ধরনের যে সমস্যাগুলোকে সকলকে একসঙ্গে ডিল করতে হবে। এই জন্যই কিন্তু একটা ধারণার একটা কনসেপ্ট কিন্তু জনপ্রিয়তা যেটা লাভ করছে সেটা হচ্ছে গ্লোবাল গভর্নেন্স। কারণ গ্লোবাল এবং গভর্নেন্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি যে শব্দবন্ধ, এই দুটি শব্দবন্ধ মিলতে মিলে গ্লোবাল যে গভর্নেন্স এই শব্দটা তৈরি হয়েছে। অর্থাৎ গ্লোবাল গভর্নেন্স কিসের কথা বলছে? একটা বিশ্বজনীন স্তরে বা আন্তর্জাতিক স্তরে একটা প্রশাসনিকতার কথা তারা তুলে ধরছে। এবং এই গ্লোবাল গভর্নেন্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে কিন্তু এমন একটা সরকার যেখানে কিন্তু আমরা যদি দেখি যেখানে নির্দিষ্ট কোনো সরকার বা নির্দিষ্ট কোনো প্রশাসনিক কাঠামো এই ধরনের কিন্তু কোনো কিছুই এখানে নেই। এবং আমরা যদি দেখি এই যে সরকার, যে কোনো ধরনের যে সরকার যে কাজগুলো করে সেগুলো তার যে কার্যাবলী একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তো সীমাবদ্ধ। কিন্তু আমরা যদি দেখি গ্লোবাল গভর্নেন্স এর ক্ষেত্রে, গ্লোবাল গভর্নেন্স এর যে তাদের যে কার্যাবলী সেটা কিন্তু নির্দিষ্ট একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা হচ্ছে গ্লোবাল গভর্নমেন্ট, এবং এটা মানে সমগ্র বিশ্বের ক্ষেত্রে কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে একটা কিন্তু বিকল্প ভাবনা যেখানে সেটা হচ্ছে যে
আমরা জানি যে গভর্নেন্স বা প্রশাসনিকতার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে সরকার, কিন্তু এই গ্লোবাল গভর্নেন্স এমন একটা সিস্টেম গড়ে তুলতে চাইছে যেটা আসলে তারা দেখাতে চাইছে যে সরকার ছাড়াও কিন্তু প্রশাসনিকতা সম্ভব। মানে এখানে নির্দিষ্ট কোনো হায়ারার্কি নেই, নির্দিষ্ট কোনো অথরিটি নেই, বরং সকল দেশের কিন্তু একটা, আমরা দেখতে পাচ্ছি একটা, বলতে পারো ইনফর্মাল একটা, আহ বলতে পারো একটা বোঝাপড়া বোঝাপড়া বিভিন্ন দেশের মধ্যে। এবার বিষয় হচ্ছে আমরা যদি দেখি গ্লোবাল গভর্নেন্স আসলে কি, এই প্রশ্নে যদি আমরা যদি যাই তাহলে যে বিষয়টা কি, গ্লোবাল গভর্নেন্স হচ্ছে একটা, এক ধরনের, এখানে যেটা বলা হচ্ছে গ্লোবাল গভর্নেন্স এক ধরনের নিয়ম কানুন, যে নিয়ম কানুন গুলো অনুসরণ করার মধ্যে দিয়ে আমরা কি করব, প্রশাসনিক যে কার্যাবলী সেগুলোকে সম্পাদন করব। এবং এই যে নিয়মাবলী সেগুলো হচ্ছে গভর্নেন্স এক্ষেত্রে। এবং এই যে নিয়মাবলী তার দ্বারাই কিন্তু কি করবে, প্রশাসন, যে যে প্রশাসন যেটা, তার যে মানে গ্লোবাল গভর্নেন্সের যে প্রশাসন সেটা পরিচালিত হবে। এক্ষেত্রে কিন্তু দুটি বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ডিন্যাশনালাইজেশন এবং সুপ্রান্যাশনালাইজেশন। ডিন্যাশনালাইজেশন কি? ডিন্যাশনালাইজেশন হচ্ছে বলতে বলা হচ্ছে যে ডিন্যাশনালাইজেশন মানে এমন ইস্যু বা এমন কিছু সমস্যা যেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সেই সকল এরিয়া বা এলাকার সমস্যা নয়। এই সমস্যাগুলো কি এমন সমস্যা যেগুলো কিন্তু নির্দিষ্ট এরিয়ার সমস্যা নাই, বিয়ন্ড বাউন্ডারি। অর্থাৎ যেরকম সন্তানবাদের সমস্যার কথা যদি দেখি, পরিবেশ সংক্রান্ত সমস্যার কথা যদি দেখি, এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো এরিয়া বা এলাকার সমস্যা নয়। এগুলো হচ্ছে এমন একটা সমস্যা যেটা কিন্তু গোটা বিশ্বের একটা সমস্যা। এবং এই যে ডিন্যাশনালাইজেশন, এই থেকে যে বিষয়টা উঠে আসছে সেটা সুপ্রান্যাশনালাইজেশন। অর্থাৎ এই যে ডিন্যাশনালাইজেশনের যে সমস্যাগুলো উদ্ভব হচ্ছে, এইগুলোকে এই যে সমস্যা এগুলোকে সমাধানের জন্য আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় একক, অর্থাৎ তোমার বলতে পারো স্টেট অ্যাক্টর এবং অ্যাজ ওয়েল এস তার সঙ্গে সঙ্গে নন স্টেট অ্যাক্টর, তারা কি করছে, একসাথে মিলেমিশে কিছু নীতি উদ্ভাবন করতে চাইছে এবং সেই সকল নীতির মধ্যে দিয়ে তারা সেই সমস্যাগুলির সমাধান করতে চাইছে। এবং এক্ষেত্রে কিছু তারা নিয়ম নীতি তৈরি করতে চাইছে, অর্থাৎ ডিন্যাশনালাইজেশন হচ্ছে সেই সকল ইস্যুগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি বিয়ন্ড বাউন্ডারি থেকে প্রভাব বিস্তার করছে। এবং সুপ্রান্যাশনালাইজেশন কি, সুপ্রান্যাশনালাইজেশন বলতে সেই বিষয়গুলোকে বলা হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে ওই ধরনের ডিন্যাশনালাইজেশনের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে সমাধানের জন্য যেসব ইনিশিয়েটিভ গুলো নেওয়া হচ্ছে সেগুলোই হচ্ছে সুপ্রান্যাশনালাইজেশন। এবার যদি আমরা দেখছি যে সুপ্রান্যাশনাল কিসের কথা বললো, যে এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে সুপ্রান্যাশনালাইজেশন কেন বলছে, কারণ বলবো এই কারণে বলছে কারণ এই যে ন্যাশনালাইজেশন বা আমরা যদি দেখি ন্যাশনালিজম কি বলে, নির্দিষ্ট জাতির কথা বলে, বা ন্যাশনালিজম যখন আমরা কথা বলি নির্দিষ্ট রিজিয়নের কথা বলে। অর্থাৎ সুপ্রান্যাশনালাইজেশন বলতে বলবো এই কারণে বলছে কেননা এই যে আমাদের যে একটা নির্দিষ্ট এরিয়ার যে সমস্যা বা নির্দিষ্ট এরিয়ার যে সমস্যা যখন এটা থাকছে না, তখন কিন্তু সুপ্রান্যাশনালটাকে এই কারণেই বলছে কারণ ডিন্যাশনালাইজেশনে যখন হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সমস্যাটা যখন দেশের বাইরে ছড়াচ্ছে, তখন বিভিন্ন দেশগুলোকে তাদের যে ন্যাশনাল যে জাতীয় যে স্বার্থ তার বাইরে গিয়ে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে, তার বাইরের যে গণ্ডিতে গিয়ে তাদেরকে কাজ করে সেই সকল সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে। এবং কিছু নিয়ম নীতি তাদেরকে তৈরি করতে হয়েছে যেগুলো কিন্তু তারা নিজেরা কিন্তু নিজেদেরকেই কিন্তু বলতে পারো এক প্রকার বাধ্য করছে সেই নিয়মগুলো মেনে চলার। এবং এই ধরনের যে বিষয়টাকে সেই জায়গাটাকেই কিন্তু বলা হচ্ছে সুপ্রান্যাশনালাইজেশন। আমরা যদি দেখি বর্তমানে কিন্তু এই ধরনের প্রশাসনিকতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান
যেরকম সরকারি প্রতিষ্ঠান যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের অরাষ্ট্রীয় এককও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রগুলো তো ভূমিকা পালন করছে, তার সাথে পাশাপাশি আমরা যদি দেখি এনজিও, তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমএনসিস গুলো, ইউনাইটেড নেশনস, আমরা যদি দেখি তার যে আরো যে ব্রাঞ্চ যেগুলো রয়েছে, সমস্ত গুলোই কিন্তু নানাভাবে যে তোমার ক্লাইমেট সমস্যার মতো যে ইস্যুগুলো, সেগুলোকে সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণটা হচ্ছে যে এই যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে ক্লাইমেট ইস্যুর মতো যে সমস্যাগুলো, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা রিজিয়নের সমস্যা না, এটা হচ্ছে সমস্ত দেশ এবং সমস্ত বিশ্বের একটা সমস্যা। সেই জন্য তাদেরকে সকলকে কিন্তু এগিয়ে আসতে হচ্ছে গ্লোবাল গভর্নেন্সের দিকে। এবং গ্লোবাল গভর্নেন্স ছাড়া কিন্তু একমাত্র আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল গভর্নেন্স আসলে সবচেয়ে বেশি একটা পজিটিভ বা বলতে পারো, বা একটা সাফল্যের দিক বলতে পারো, সেটা হচ্ছে ক্লাইমেটের দিক থেকে বা পরিবেশ সংক্রান্ত যে নীতি, পরিবেশ সংক্রান্ত আহ, যে পলিসি নেওয়ার ক্ষেত্রে কিন্তু গ্লোবাল গভর্নেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ আমরা যদি দেখি একটা গ্লোবাল গভর্নেন্স ছাড়া পরিবেশের পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটা সামগ্রিক নীতি নেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এর পরবর্তীকালে আমরা যদি দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ ফিচার্স অফ গ্লোবাল গভর্নেন্স। আচ্ছা, এই পর্যন্ত বলো যে গ্লোবাল গভর্নেন্স বলতে কি বোঝাচ্ছে, সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে কি গ্লোবাল গভর্নেন্স আর গুড গভর্নেন্স মানে আলাদা জিনিস তো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। গুড গভর্নেন্স তো হচ্ছে তোমার সুশাসন, আলাদা, কিন্তু সবই হ্যাঁ, রিলেটেড। এটা দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা সুশাসনের কথা বলছি তখন তো আমরা কিছু স্কেলের কথা বলছি। যেরকম কি সুশাসনের একটা বৈশিষ্ট্য বলছে যে ট্রান্সপারেন্সি থাকবে, রুল অফ ল থাকবে, এই ধরনের কিছু নিয়ম নীতি, যেগুলো যেগুলো বলতে পারো একটা ভালো একটা দেশ যেখানে শাসন মানে সঠিক পরিমাণে শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই রকম একটা দেশের এই এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে। কিন্তু গ্লোবাল গভর্নেন্স কি বলছে? গ্লোবাল গভর্নেন্স এসব ধরনের সুশাসনের কথা বলছে না। এটাও এক ধরনের অবশ্যই রুল অফ লর কথা এর মধ্যে চলে আসছে। গ্লোবাল মানে গুড গভর্নেন্স অবশ্যই এর মধ্যে কথা চলে আসছে, কিন্তু এটা মানে গুড গভর্নেন্স মানে একটা দেশের মধ্যে কথা বলছে যে দেশে এই বিষয়গুলো থাকতে হবে, বা একটা দেশে এই ইনিশিয়েটিভ গুলো বা এই ক্যারেক্টারিস্টিক গুলো থাকতে হবে গভর্নেন্সের, তাহলেই আমরা সেটাকে গুড গভর্নেন্স বলবো। কিন্তু এটা আসলে বলছে কি যে গ্লোবাল লেভেলে, গ্লোবাল লেভেলের কোঅপারেশনের কথা। তো সেই দিক থেকে এটা পার্থক্য। কারণ গুড গভর্নেন্সের যখন কথা আসছে তখন একটা নির্দিষ্ট স্টেটের কথা আসছে, যে এই স্টেটের আমরা তখনই মানবো যেটা গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়েছে যখন এই ক্যারেক্টারিস্টিক গুলো অনুসরণ করছে। কিন্তু আমরা যখন গ্লোবাল গভর্নেন্সের কথা বলছি, এটা হচ্ছে তোমার কোন একটা নির্দিষ্ট স্টেটের জন্য নয়, এটা হচ্ছে যে একটা সামগ্রিক লেভেলের কোঅপারেশনের জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক। এবার যদি দেখি গ্লোবাল গভর্নেন্সের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড, হচ্ছে অর্থাৎ গ্লোবাল গভর্নেন্স এক প্রকার বলতে পারো ফ্র্যাগমেন্টেড প্রকৃতির। কেন কেন ফ্র্যাগমেন্টেড প্রকৃতির? কারণ যদি আমরা দেখি গ্লোবাল গভর্নেন্স এর ক্ষেত্রে যে সকল একক লক্ষ্য করা যায় সেগুলোর মধ্যে এক প্রকার ফ্র্যাগমেন্ট বা খণ্ড বিখণ্ড ছোট ছোট লক্ষ্য করা যায়, যেখানে এই খণ্ড বিখণ্ড লক্ষ্য করা যায় সেখানে খুব সহজে সহযোগিতা সমন্বয় সাধন স্থাপিত হয় না। বিশ্ব প্রশাসনিকতার প্রক্রিয়া আহ সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করা হওয়ার জন্য সর্বদা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সবসময় এই শান্তিপূর্ণ অবস্থা থাকছে না, কেননা কোনো রাষ্ট্রই অপর রাষ্ট্রকে বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ তাদের মধ্যে এই যে আমরা যদি দেখছি যে এই যে গ্লোবাল গভর্নেন্স, এই যে এটা ফ্র্যাগমেন্টেড বলছে কেন? কেননা যদি আমরা দেখি গ্লোবাল গভর্নেন্স যে বিভিন্ন যে একক, তাদের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় সাধন তো প্রয়োজন। কারণ এই যে গ্লোবাল গভর্নেন্স প্রতিষ্ঠা হতে গেলে আমরা যদি দেখি
কি করতে হবে? ভারতবর্ষে যদি ক্লাইমেট সংক্রান্ত কিছু ইস্যু হয়, সেটার যে তথ্য সেটা কি অন্য দেশকে দিতে হবে, যে তার আসলে কন্ডিশন গুলো কি, মানে সে কতটা ইমপ্রুভমেন্ট করছে, সে কোন পদ্ধতি অনুসরণ করছে, সেই ধরনের ইনফরমেশন শেয়ার। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা রাষ্ট্র যে অন্য রাষ্ট্রকে সহযোগিতা করবে, কিন্তু তাদের মধ্যে তো পারস্পরিক বিশ্বাসই নেই। তাহলে তারা সহযোগিতা করবে কিভাবে? এবং এই যে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় একক, এই যে একক যেগুলো রয়েছে একটা দেশের সঙ্গে অন্য একটা দেশের, তো তাদের মধ্যেও তো আমরা দেখতে পাচ্ছি একটা সমন্বয় সাধন সম্ভব হচ্ছে না। এর ফলে আমরা যদি দেখছি গ্লোবাল ওয়ার্মিং এর ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড প্রকৃতির, খণ্ড বিখণ্ড একটা প্রকৃতির। আর একটা কি কমপ্লেক্সিটি, বিশ্ব প্রশাসনিকতার ধারণাটি হলো এক প্রকার জটিল ধারণা। এই যে আমরা যদি দেখি গ্লোবাল গভর্নেন্স এর ধারণাকে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রসেস, জটিল ধারণা, এটা একটা সহজ ধারণা বলে মনে করছে না। কারণ কি? কারণ যদি আমরা দেখি এখানে কোনো নির্দিষ্ট কর্তৃত্ব কিন্তু থাকছে না। কেননা কি? এখানে কোনো হায়ার অথরিটি নেই, কোনো অথরিটি নেই, কোনো কর্তৃত্ব নেই। এটা হচ্ছে যে একটা গ্লোবাল লেভেলে কোঅপারেশন, মানে পারস্পরিক একটা সহযোগিতার একটা জায়গা হিসেবে দেখা হচ্ছে। এবং এই যে গ্লোবাল গভর্নেন্স এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যেহেতু কোনো হায়ারার্কি নেই, এখানে কোনো বলতে পারো কোনো কর্তৃত্ব নেই, তাই যখন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তখন এই সিদ্ধান্ত আহ মানা হবে না মানা হবে না, এরকম কোনো মানে একটা চূড়ান্ত যে সিদ্ধান্ত এখানে কিন্তু থাকছে না। এবং এই বিষয়েও জটিলতা কিন্তু সৃষ্টি হচ্ছে, যে সিদ্ধান্তগুলো প্রয়োগ কিভাবে হবে, আহ সিদ্ধান্তগুলোর ইমপ্লিমেন্ট আমরা কিভাবে করব, এই বিষয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে। কারণ এইগুলো প্রয়োগ করার কোনো এজেন্সি তো নেই, মানে রাষ্ট্রগুলো স্বেচ্ছায় বলতে পারো তাদেরকে কিন্তু এই বিষয়গুলো করতে হবে, কিন্তু আসলে এজেন্সির একটা অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল গভর্নেন্স এক্ষেত্রে একটা একটা পিছু পা হচ্ছে। আর একটা কি পলিসেন্ট্রিসিটি, আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব প্রশাসনিকতার যে ব্যাপার, বা আমরা এখানে বিশ্ব প্রশাসনিকতা বলেছি, আহ ভুলও হতে পারে বাংলাটা, একটু দেখে নেবে। গ্লোবাল গভর্নেন্স, তার এখানে এই নোটটাতে দেখবে যে আমি যে অনুবাদটা করেছি এখানে বিশ্ব প্রশাসনিকতা, আরো বিশ্ব সরকার এরকম ধরনের ইউজ করা হয়। বিশ্ব প্রশাসনিক গভর্নেন্স এর বাংলাটা প্রশাসনিকতা করে, সেই দিক থেকে বিশ্ব প্রশাসনিকতা করেছি, দেখতে হবে বাংলাটা। তাহলে এই যে বিশ্ব প্রশাসনিকতার যে ধারণা, তার মধ্যে কিন্তু আমরা দেখি পরিস্থিতি রয়েছে। অর্থাৎ এইখানে আমরা যদি দেখি রাষ্ট্রীয় এককের পাশাপাশি বহু ধরনের অরাষ্ট্রীয় একক, তারাও কিন্তু এর সঙ্গে জড়িত আছে। এবং এর ফলেই আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল গভর্নেন্সের ক্ষেত্রে একটা পলিসেন্ট্রিসিটি তৈরি হচ্ছে, একটা বহু কেন্দ্রিকতা তৈরি হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এর ফলে কি তৈরি হচ্ছে, যে কোনো একটা রাষ্ট্রের পক্ষে কিন্তু এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। এরপরে কি দেখতে পাচ্ছি, ইন্টার গভর্নমেন্টাল, আর বিশ্ব যে প্রশাসনিকতার যে ব্যাপারটা সেটা হচ্ছে আরেক দিক থেকে কিন্তু ইন্টার গভর্নমেন্টালও। কারণ কি? বিভিন্ন ধরনের সরকার রয়েছে, তাদের মধ্যে পারস্পরিক আদান প্রদান এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তাই এটা ইন্টার গভর্নমেন্টালও বটে। কারণ আন্তঃসরকারি এটা একটা বিষয়। ডাইভার্সিটি অফ ফ্যাক্টরস, ডাইভার্সিটি অফ ফ্যাক্টরস বলতে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় একক, অরাষ্ট্রীয় একক, বিভিন্ন ধরনের এনজিও, এমএনসি, এগুলো তো অরাষ্ট্রীয় এককের মধ্যে পড়ছে। বহু ধরনের রাষ্ট্র, তাদের যে নেচার, সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ডাইভার্স প্রকৃতির, মানে এটা একটা হোমোজিনিয়াস না, প্রত্যেকটি দেশই তো এক দেশের থেকে আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি একটা হোমোজিনিয়াস কোনো কিছু না, এটা হেটেরোজিনিয়াস একটা অ্যাক্টরস হিসেবে কাজ করছে, যেখানে একটা ডাইভার্সিটি রয়েছে, নানা ধরনের বিষয়বস্তু মধ্যে রয়েছে। এবং কি এটা মাল্টি লেভেল প্রসেস। কারণ আমরা দেখতে পাচ্ছি কোন একটা গ্লোবাল গভর্নেন্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রিজিওনাল লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল লেভেলে যাচ্ছে। তো এটা একটা বিভিন্ন ধরনের স্তর রয়েছে। এবং যদি আমরা যদি দেখি কোন একটা পলিসি যদি নেওয়া হচ্ছে, কোন একটা যদি নীতি নেওয়া হচ্ছে, সেটা কি হচ্ছে, তোমার একটা ডিসিশন নেওয়া হচ্ছে, তারপর সেটা রিজিওনাল লেভেলে আসছে, তারপর একটা লোকাল লেভেলে আসছে, অর্থাৎ বিভিন্ন তোমার বলতে পারো বিভিন্ন স্তর বা বিভিন্ন লেভেলের মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়টা মানে তোমার অতিক্রম হচ্ছে। অর্থাৎ এটা মাল্টি লেভেল, বিভিন্ন স্তর রয়েছে। একদিকে তো একটা হচ্ছে গ্লোবাল তোমার স্তর, তারপর একটা নেশন আছে, রাষ্ট্র আছে, তার তার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের অঞ্চল রয়েছে। তো অর্থাৎ
আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন একটা কোন একটা যেখানে যদি ডিসিশন নিতে হয় বা কোন একটা ইমপ্লিমেন্ট করতে হয়, তাকে বিভিন্ন স্টেপের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে। অর্থাৎ এটা একটা মাল্টি লেভেল প্রসেস। যেরকম নয় যে আজকে ইচ্ছে করলাম যে কোন একটা ডিসিশন আমরা সকল দেশে ইমপ্লিমেন্ট করে দেবো, আমরা সেটা সম্ভব হয়ে যাবে, এরকম কিন্তু হয় না। তাদেরকে পারস্পরিক কনভেনশনে আসতে হবে, তাদের পারস্পরিক আলাপ আলোচনা করতে হবে। যেরকম যদি আমরা যদি দেখি ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক ফর ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক ফর কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এই ধরনের যে ইনিশিয়েটিভ গুলো, অর্থাৎ এক্ষেত্রে কি করছে যে বিভিন্ন ধরনের রাষ্ট্র তারা পারস্পরিক সমঝোতার একটা জায়গায় আসছে যে আমরা পরিবেশের আমরা পরিবেশের যে বলতে পারো যে কার্বন সিঙ্কের জন্য আমরা কি কি ইনিশিয়েটিভ নেব, বা বলতে পারো যে কার্বন আমরা নিয়ন্ত্রণের জন্য আমরা কি কি ইনিশিয়েটিভ নেবো, সেই ধরনের তারা একটা কমন জায়গায় আসছে। এবং যখন কোনো তারা পলিসি নিচ্ছে, তখন কি হচ্ছে, তার যে পলিসি গুলো প্রথমে একটা আন্তর্জাতিক স্তরে তারা নিচ্ছে, সেইগুলো আবার একটা দেশ গ্রহণ করছে। দেশগুলো কি করছে, একটা দেশ তারা আবার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে তারা ঠিক করছে যে কোথায় কি গাছ লাগাবে, না কোথায় কোন কলকারখানার ক্ষেত্রে কি নিয়ম নীতি তারা করবে, কিভাবে তারা এই বিষয়গুলোকে প্রয়োগ করবে। তো সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন লেভেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপরে কি ডিফর্মালাইজ প্রসেস, অর্থাৎ এই যে আমরা যদি দেখি গ্লোবাল গভর্নেন্সের যে বিষয়টা, সেটা কিন্তু কোনো ফর্মাল কোনো বিষয় না, অর্থাৎ এটা একটা ইনফর্মাল বিষয় হিসেবে কাজ করছে। কেন ইনফর্মাল? কারণ যদি আমরা দেখি এই যে গ্লোবাল গভর্নেন্সের ক্ষেত্রে প্রথমত কোনো প্রতিষ্ঠান নেই, কোনো নিয়মবিধি নেই। অর্থাৎ এমন একটা বিষয় যেখানে কোনো প্রতিষ্ঠান নেই, কোনো নিয়মবিধি নেই, বা কিভাবে কাজ করবে, কিভাবে ডিসিশন নেবে, তাহলে সেই বিষয়টাকে আমরা কোনোভাবে ফর্মাল বিষয় বলতে পারি না। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও, এটা একটা ফর্মাল অর্গানাইজেশন। কারণ কি? কারণটা হচ্ছে যে ইউএনের মধ্যে তাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, তাদের একটা স্ট্রাকচার রয়েছে, কিভাবে ডিসিশন নেবে, তাদের একটা নিয়ম নীতি রয়েছে। এগুলো হচ্ছে একটা ফর্মাল একটা বলতে পারো স্ট্রাকচার। কিন্তু যদি আমরা আমার দুই বন্ধু যদি একসঙ্গে গিয়ে আলাপ আলোচনা করি, এটা নিশ্চয়ই ডিফর্মালাইজ একটা বিষয় হিসেবে উল্লেখ করা হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে যে এই যে গ্লোবাল গভর্নেন্স আসলে যে বিষয় হিসেবে কাজ করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রাষ্ট্র তারা পারস্পরিক একটা বোঝাপড়ার নীতি নিয়ে তারা চলছে, যে তাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এবং তার ভিত্তিতে এবং তাদের একটা কমন ইন্টারেস্ট বা কমন গোল রয়েছে, তার ভিত্তিতে তারা আহ, পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছে। অর্থাৎ এর মধ্যে কোনো বলতে পারো কমন ইনস্টিটিউশন নেই, বা ফর্মাল কোনো বিষয় এর মধ্যে নেই। একদমই নেই সেটা বললে ভুল হবে। কারণ আমরা যদি দেখি এই যে গ্লোবাল গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আমরা দেখি আন্তর্জাতিক যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, ইউএনও বলো, ইউএনের মতো যে প্রতিষ্ঠানগুলো, এটাই কিন্তু এগুলো হচ্ছে গ্লোবাল গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ইনস্টিটিউশন কাজ করছে। কারণ এই যে 1945 এ যে ইউএনও যেটা তৈরি হয়েছে, সেটাকে তো আমরা এমনি এমনি দেখতে পারি না। এই ধরনের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এরা তো একটা অ্যাক্টর গ্লোবাল গভর্নেন্স এর ক্ষেত্রে। গ্লোবাল গভর্নেন্স কিন্তু এর চেয়ে আরো অনেক বৃহৎ বিষয়। অর্থাৎ এর মধ্যে যেরকম ফর্মাল বিভিন্ন বিষয় রয়েছে, ইনফর্মাল বিভিন্ন বিষয় রয়েছে, সেই জন্য এটা হচ্ছে ডিফর্মালাইজড। উইকনেস অফ গ্লোবাল গভর্নেন্স, অর্থাৎ গ্লোবাল গভর্নেন্সের দুর্বলতার জায়গাগুলো কি কি? অলরেডি আমরা যেটুকু আমরা বুঝতেই পারছো যে গ্লোবাল গভর্নেন্স হচ্ছে এমন একটা বিষয় যেখানে কি আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশ্ব প্রশাসনিকতার কথা বলছে ঠিকই, কিন্তু এতে নিজস্ব কোনো পরিকাঠামোই নেই, এবং এখানে কোনো বিশ্ব সরকার নেই। তাই যেটা বলা যাচ্ছে, যেটা বিশ্ব প্রশাসনিকতার ধারণা এক প্রকার দুর্বল পরিকাঠামো। কারণ এখানে কোনো সরকার নেই, কোনো ডিসিশন নেওয়ার কিছু নেই, অথরিটি কিছু নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো ধরনের দ্বিতীয় যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ধরো কোনো ধরনের ডিসিশন নেওয়া হয়, সেটা কিন্তু ডিসিশনটাকে যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেটা কিন্তু যে কমান্ড প্রকৃতির নয়, যে আমি তোমাকে আদেশ করছি তোমাকে এই ডিসিশনটা মানতে হবে, এই ধরনের নয়। বরং এখানে রিকোয়েস্ট টাইপের, যে আমি তোমাদের অনুরোধ করছি, আহ আমরা তোমাদের অনুরোধ করছি, একে অপরকে পারস্পরিক অনুরোধ করছি যাতে আমরা এই বিষয়গুলো না করি। অর্থাৎ এখানে যে নিয়ম মানার যে বাধ্যবাধকতা, সেই বিষয়টা কিন্তু এর মধ্যে নেই। এবং যেহেতু প্রত্যেকটা রাষ্ট্রই সার্বভৌম রাষ্ট্র, তাই কিন্তু কেউই কোনো রাষ্ট্রই চায় না যে তার যে অভ্যন্তরীণ বিষয়, সেখানে অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করুক।
অর্থাৎ যে এই যে রাষ্ট্রীয় যে সার্বভৌমিকতা, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল গভর্নেন্সের ক্ষেত্রে একটা সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে। এর পাশাপাশি যেটা আমরা দেখছি বিশ্ব প্রশাসনের ক্ষেত্রে প্রভাবশালী কোনো প্রভাবশালী যেহেতু কোনো অথরিটি নেই, তাই এটাকে যে ডিসিশন যেগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না। এবং এখানে যেটা হচ্ছে সেটা নিরপেক্ষতা নেই। কারণ যেহেতু এটা ফর্মাল নেই, ফর্মাল কোনো ইনস্টিটিউশন নেই, তার মধ্যে একটা নিউট্রালিটি থাকবেই না। কারণ ইনফর্মাল যে কোনো বিষয় কিন্তু তোমার একটা প্রেক্ষাপটের যে বিষয় সেটা কিন্তু চলে আসে। কারণ ইনফর্মাল পারস্পরিক বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে, এওর ক্লোজ এইগুলো মানে এই বিষয়গুলোই কিন্তু ঘটে থাকে। তো গ্লোবাল গভর্নেন্সের বিষয়টা হচ্ছে এইরকম। এবার তোমরা বলো। গ্লোবাল গভর্নেন্সটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক। দেখো, এই গ্লোবাল গভর্নেন্সটা হলো পরবর্তীকাল যেদিন তোমাদের ক্লাস থাকবে, মানে পাবলিক